আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। লিসেনার্স, আপনারা যারা নিয়মিত আমাদের এই চ্যানেলের ভৌতিক কাহিনী, ভূত সংশ্লিষ্ট ঘটনাগুলো শুনেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই আমাদের কাছে আপনাদের সাথে ঘটা কিংবা আপনার বন্ধু, আপনার প্রতিবেশীদের কাছ থেকে শোনা ভয় সংশ্লিষ্ট যে কোনো ঘটনায় আমাদের সাথে শেয়ার করতে পারেন। অ্যাকচুয়ালি আমাদের এই চ্যানেলটি তৈরি করা হয়েছে আপনাদেরকে ভূত সম্পর্কে কিংবা অদৃশ্য জগতের অনেক বিষয় জানানোর জন্য। দিন শেষে দেখা যায় কি, আমরা অনেকেই এসব বিষয়ে জানতে আগ্রহী। এটা জানি প্রাকৃতিকভাবে আমাদের একটা ভিতরে একটা কাজ করে যে অদৃশ্য বিষয়ে জানার আগ্রহ বেড়ে যায়। সেজন্যই মূলত আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় চ্যানেলটি তৈরি করা হয়েছে। আপনাদের ভালোবাসা আর আন্তরিকতা পেলে এই চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের ভালোবাসা একান্তভাবে কামনা করছি। আমাদের এই ঘটনাগুলো লিসেনারগণ লিখে পাঠান, তারপর সেগুলো আমরা প্রচার করে থাকি। প্রিয় লিসেনার্স, আপনারা শুনে খুশি হবেন যে আমরা নিয়মিতই আপনাদের কাছে ঘটনা শেয়ার করব। আর আশা করি আপনারা আমাদের সাথে আপনাদের সাথে ঘটনা শেয়ার করবেন। ভিডিও ডিসক্রিপশনে জিমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে, আপনারা জিমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। প্রত্যেকটা ঘটনায় কিংবা আমার সাথে ঘটা বা আমি শুনেছি এরকম কিংবা আমার কাছে পাঠিয়েছেন সেরকম ঘটনায় আমি শেয়ার করে থাকি। আমরা কোনো ঘটনা লিখে প্রচার করি না, আর লেখা তো সম্ভব না। অলৌকিক ঘটনা কিন্তু লিখলেই যে হয়ে যাবে এরকমটাও না। কারোর সাথে ঘটলে তারপর একটু এদিক সেদিক করা যায়, কিন্তু হুবহু সম্পূর্ণ ঘটনা যে লিখে কেউ প্রচার করবে এটা আসলে অনেকটাই অসম্ভব। তো আমি আর আজকে আপনাদের সাথে বেশি সময় নষ্ট করতে চাই না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকের ঘটনাটি পাঠিয়েছেন একজন প্রবাসী ভাই। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে থাকেন। তিনি ঘটনাটা যেভাবে পাঠিয়েছেন আমি সেভাবেই আপনাদের কাছে বলার চেষ্টা করছি। তিনি লিখছেন, আজকে যে ঘটনাটি লিখতে যাচ্ছি তা আমার বন্ধুর কাছ থেকে কিছুটা শোনা আর কিছুটা আমি নিজেও প্রত্যক্ষ করেছি। ঘটনাটি সাম্প্রতিককালের 2007-08 সালের দিকে হবে। আমার বন্ধুর নাম আরাফাত, বয়স এখন আনুমানিক 27 কিংবা 28 বছর হবে। দেখতে ফর্সা, হ্যান্ডসাম, শরীরের গঠন খুবই সুস্বাস্থ্যবান। কথা বলতে একটু পটু কিন্তু স্পষ্টভাষী। ঘটনাটি তার ছাত্র জীবনের। সে মাদ্রাসায় লেখাপড়া করত, আমিও তার সাথে একই ক্লাসের ছাত্র ছিলাম। আমরা দুজনই যখন হিফজখানার ছাত্র ছিলাম, আমরা দুজনেই আবাসিকভাবে মাদ্রাসায় থাকতাম। তার বাড়ি নেত্রকোনা আর আমার বাড়ি কিশোরগঞ্জে। আমাদের পাশের গ্রামের মাদ্রাসা বিখ্যাত, খুব নামডাক আছে সেই মাদ্রাসার। আমরা দুজনে সে মাদ্রাসাতে পড়তে যাই। আস্তে আস্তে দিন যেতে থাকে, তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। সে লেখাপড়া ভালো ছাত্র ছিল। যেহেতু সে ভালো ছাত্র ছিল, সেজন্য আমিও নিজ থেকে তার কাছে একটু বেশি যেতাম, সঙ্গ দিতাম। এক বছরের মধ্যেই সে 20 পারা কোরআন মুখস্থ করে ফেলল। বিপত্তি ঘটল যখন সে 27 পারা অধ্যয়ন শুরু করলো। আমাদের মসজিদের পিছনে বেশ পুরনো একটা কদম গাছ রয়েছে। মূলত এই গাছটা প্রতিষ্ঠানের ছিল না, অন্যজনের ছিল, কিন্তু শুনেছিলাম মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যে উনি বলেছিলেন যে গাছটা কাটার জন্য, কিন্তু যে জমির মালিক তিনি গাছটা কাটেননি। ওনাদের মানে শুনেছি একটা রেষারেষি ছিল জায়গা নিয়ে, সেজন্য উনি আর ওই গাছটা কাটেননি। আমরা ছাত্র থাকাকালীন সময় সেই কদম গাছের নিচ থেকে অনেক কি জিনিস ধরেছিল যা আমরা নিজ চোখে প্রত্যক্ষ করেছি। এরা ছিল পাপী বদজিন, মানুষকে হাফেজ আলেম হতে দিত না। হয়তোবা শয়তানি তাদেরকে নিযুক্ত করেছিল এহেন দুষ্কর্ম সম্পন্ন করার জন্য। আমার বন্ধুর সে 27 পারে যাওয়ার পরে তার আচার আচরণ সব কিছু কিরকম জানি অন্যরকম হতে লাগলো। লেখাপড়ায় মন বসে না, রাতে ঠিক মতো ঘুমায় না, বাথরুমে গিয়ে বসে থাকে, প্রায় সময় এরকমটা দেখি।
আর আমাকেও বলতো তার মাথায় কি যেন একটা হয়েছে, তার কোনোভাবেই তার মাথায় পড়া ঢুকতেছে না, ঢুকাইতে পারে না। কিছুদিন পর তাকে বলতে শুনি সে নাকি লেখাপড়া ছেড়ে দেবে। একে তো আমি, তারপর হুজুরা সবাই তো অবাক, যেহেতু এত একটা ভালো ছাত্র, 25 পারা মাত্র অল্প কয়েকদিনই মুখস্থ করে ফেলেছে, সে যদি লেখাপড়া ছেড়ে দেয় এটা কিরকম না? এটা তো শুনতে অন্যরকম মনে হয়, ভালো ছাত্রের পড়াশোনা শেষ হয়ে যাওয়া বা সে এখন পড়বে না। এমনিতে আমি কোনো দিন তাকে বেয়াদবি করতে দেখিনি, সে প্রতিদিনই দিত, কোনো দিন মিসও করেনি। আমাদের হিফজখানার হুজুর ও বিষয়টা সন্দেহের চোখে দেখছেন, হয়তো কোনো গাফলা আছে। বন্ধু আরাফাত প্রায় সময় মসজিদে বাইরে থাকতো। একদিন মাগরিবের নামাজের আগে সবাই একসাথে উজু করতে বের হই। টিউবওয়েল আর বাথরুম সব ছাত্ররা যার যার মতো দখল করেছে, সবাই উজু করার প্রস্তুতি নিচ্ছে। আর আমাদের বাথরুম টিউবওয়েল একটু সংকটই ছিল সে সময়ে, এতটা এখনকার মতো আধুনিক ছিল না, এত বেশিও ছিল না। মানে ছাত্র অনুযায়ী, মাদ্রাসার ছাত্রছাত্রী অনুযায়ী যে বাথরুম তারপর টিউবওয়েল খুবই কম ছিল। আরফাত বলল আমি ওই কদমতলায় জুপে প্রস্রাব করে আসি। ব্যাপারটা আমরা আমলে নিলাম না, যেহেতু এখানে বীর আর তার হয়তো প্রস্রাবের ব্যাগ বেশি পেয়েছে, সেজন্য সে কদম গাছের নিচে গেছে। সেটাকে তো আর অন্যভাবে নেওয়ার কোনো কারণ ছিল না সে সময়। আমাদের কারোরই আর তার কথা মনেই ছিল না, যে আমাদের তাড়াহুড়া এতটাই ছিল। আমরা যেহেতু আজান দিয়ে দিচ্ছে, সবাই যার যার মতো নামাজ পড়তে হবে, সবাই যার যার মতো উজু করে নামাজে চলে গেলাম। সে সেখান থেকে আসলো কি না তা আর আমি জানি না। কিছুক্ষণ পর নামাজ থেকে এসে শুনি আরাফাত তো মাদ্রাসার ভিতরে কোথাও নেই। ঘন্টা বা ক্লাস শুরু হয়ে গিয়েছে, তার কোনো খবরই নেই। একজন ছাত্র হুজুরকে তার অনুপস্থিতির কথা জানালে হুজুর আমাকে জিজ্ঞাসা করলো সে কোথায়। তখন আমি বলি তার কদমতলায় প্রস্রাব করতে যাওয়ার কথা ছিল, সে সেখানে গিয়েছে। এটা শুনে হুজুর ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন আর আমাদের বকাঝকা করতে লাগলেন, তাকে কেন আটকায়নি সেখানে যেতে এবং তার ফিরে আসার ব্যাপারে কোনো লক্ষ্য কেন রাখিনি। আমরা বললাম হুজুর ওখানে তো প্রায় ছাত্ররাই যায় প্রস্রাব করতে, কারোর সাথে তো তেমন কিছুই ঘটেনি। হুজুর বলল তোমরা কি দেখো নাই কিছুদিন যাবৎ তার ভিতরের অস্বাভাবিকতা, তার অস্থিরতা, তোমরা কি খেয়াল করোনি এই বিষয়টা? হুজুর বললেন হয়তো তাকে জিনে নিয়ে গেছে। পরে হুজুর আমাকে সহ কয়েকজন বড় ছাত্র বাইকে আমার সঙ্গে পাঠালেন তাকে খোঁজার জন্য। আমরা কদমতলায় গিয়ে তাকে ডাকতে থাকি, সে জবাব দেয় না, কোনো উত্তরও নাই। পাশের এক ব্যক্তির মালিকানাধীন ছোট্ট পুকুর বা জলাশয়ের মতো আর কি, মানে ওটা ওই কদম গাছ যে ব্যক্তির ছিল সে, ওনার না, মানে ওটার সাথে ওই পুকুরটা ছিল আবার অন্যজনের। তখন আমি আর আমরা সবাই ওই পুকুরের কাছাকাছি গিয়ে উচ্চস্বরে তার নাম ধরে ডাকতে থাকি। আমাদের সাথে খুঁজতে আসা এক বড় ভাই বলল পুকুর পেছন দিক থেকে পানির জাপটানোর শব্দ আসছে, মানে ভীষণভাবে কেউ পানিতে পড়ে গেলে যেরকম শব্দ হয় না, সেরকম শব্দ হচ্ছে। গিয়ে দেখি সে আপনা আপনি পুকুরে একের পর এক ডুব দিচ্ছে, বলতে গেলে কোনো অদৃশ্য শক্তি যেন তাকে পানিতে চুবাচ্ছে। আমরা গিয়ে তাকে উদ্ধার করি, পরক্ষণেই সে জ্ঞান হারায়। মাদ্রাসার কক্ষে নিয়ে আসার ঘন্টা দুয়েক পর তার হিতাহিত জ্ঞান ফিরে আসে। আমরা দেখি সে আর আগের আরাফাত নয়, উল্টাপাল্টা আচরণ শুরু করেছে, তাকে জিন বর করেছে। হুজুর বলল মাদ্রাসার বড় হুজুর জিন চালাতে পারতেন, তাকে খবর দেওয়া হলো। হুজুর আসলেন, সাথে খবর পেয়ে মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্রও জমা হলো। আর এটা স্বাভাবিক একটা বিষয়, যখন কোনো ছাত্রকে, মাদ্রাসার কোনো ছাত্রকে জিনে ধরে তখন মোটামুটি মাদ্রাসার সবাই দেখতে আসে, মানে এটা তো একটা বয়ের ব্যাপার। হুজুর একটা লাঠি হাতে নিয়ে এলেন, ভিড় করে হয়তো সূরা পড়ে কনিষ্ঠ আঙ্গুলে চেপে ধরলেন আর তার শৈলে থাকা জিনকে কথা বলতে বললেন। জিন প্রথমে কোনোভাবেই কথা বলতে চাচ্ছিল না, পরে হুজুর লাঠি দিয়ে একের পর এক তার শৈলে আঘাত করে। তখন জিন এক ভিন্ন সুরে কথা বলতে শুরু করে। জিনটা বলে সে আমার শৈলে প্রস্রাব করেছে, তাকে তার উপযুক্ত শাস্তি পেতেই হবে। হুজুর বললেন সে তোমাকে দেখে নাই, তাকে ছেড়ে দাও।
সে যদি দেখতো তাহলে তো তোমার সেমায় সে কোনোভাবে প্রস্রাব করতো না। তুমি তার কোনো ক্ষতি করো না, তুমি তাকে ছেড়ে দাও। জিন তখন বলে উঠল, সে যেমন আমার শরীরে নাপাক করেছে, আমিও তাকে পবিত্র থাকতে দেব না, আমি তাকে পড়াশোনাও করতে দেব না। তখন হুজুরও ভীষণভাবে রেগে যান এবং বেতের আঘাত শুরু করেন। হুজুরের সেদিন হুঙ্কার আর বেতের আঘাতের ফলে জিন চলে গেলেও আবার আরাফাতকে আচর করে কিছুদিন পর পরেই। আমরা ব্যাপারটা প্রথমে বুঝতে পারি নাই। আমি যেদিন থেকে লক্ষ্য করি আরাফাত প্রস্রাব করে আগের মতো ডিলাগুলো ব্যবহার করে না। আমি তাকে বললাম, সে বলে আমি তো ডিলা নিয়েছি। পরে আমি বুঝতে পারলাম হয়তো তার সাথে জিন তার মস্তিষ্ক বিকৃত করে দিচ্ছে বা এরকম কোনো একটা বিষয় হয়েছে যা তার মনে রাখতে কষ্ট হচ্ছে। নামাজেও তার তেমন কোনো মনোযোগ নেই, কোরআনকেও আগের মতো বুকে নেয় না, চুমো খায় না। এদিকে আমিও তার কাপড়ে পায়খানা লেগে থাকতে দেখলাম। মানে বিষয়টা খুবই একটা অন্যরকম হয়ে গেল। এসব নোংরা কাপড় চোপড় নিয়ে ক্লাস করতে আসে, সাথে ছাত্ররা দুর্গন্ধে ক্লাস করতে পারে না। আমি তার দিকে ইশারা করে বলি যে সে নাপাক নিয়ে ক্লাস করতে এসেছে। সবাই মিলে তাকে নিয়ে গোসল করায়। এভাবেই চলতে থাকে বেশ কয়েকদিন। জিন সরাসরি তার শরীরে আছর করে না, মানে দূর থেকে তার লেখাপড়া ক্ষতি করতে ব্যাপক উৎপাত চালায়। আরাফাত নিয়মিত গোসল করা ও ছেড়ে দিয়েছে, মানে সে যেন আর আগের মতো স্বাভাবিক জীবনযাপন করাটা টোটালি ছেড়ে দিয়েছে। এভাবে মাদ্রাসার সকল ছাত্ররা তার উপর অতিষ্ঠ হয়ে পড়ে। হুজুর তার বাবাকে খবর পাঠান। তার বাবা মাদ্রাসায় এসে সবকিছু জেনে বেদনাদায়ক হয়ে পড়েন। ছেলেকে ওনার হাফেজ বানানোর বড় শখ ছিল। মাদ্রাসার বড় হুজুর তার বাবাকে বললেন, দেখুন, আপনার ছেলেকে তো আর আমরা এখানে রাখতে পারতেছি না। সে সর্বদাই নাপাক থাকে, তার তেমন কোনো নামাজ কোরআন এসব বিষয়ে সে এখন প্রচুর উদাসীন, গোসল করে না, হয়তো বাথরুম করেও সে পানি ব্যবহার করে না। ছাত্ররা তার শরীরের দুর্গন্ধ সহ্য করতে পারে না, তার সাথে বসতে পারে না, একসাথে ক্লাসও করতে পারে না। আমরা জানি হয়তোবা দুষ্ট জিন তার উপর প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এই ভয়ানক জিন তার শরীরে আচর করে না। যদি তার শরীরে আচর করত তাহলে আমি নিজ চেষ্টায় আপনার ছেলেকে ভালো করার চেষ্টা করতাম। যেহেতু সে জিনটা এতটাই দুষ্ট, সে তো তার শরীরে এখন বর করে না, দূর থেকে তার মস্তিষ্ককে কন্ট্রোল করছে। আপনি বরং এখান থেকে নিয়ে ভালো কোনো কবিরাজ দেখান, হয়তোবা যদি আল্লাহর সহায় হয় তাহলে আপনার ছেলে ভালো হতে পারে। সেই দিন আরাফাতের আব্বা ছেলেকে নিয়ে চলে গেলেন। পরে আমি মাদ্রাসা থেকে হিফজ শেষ করলাম, কিন্তু আমারও এই বিদেশে এসে পড়েছি, আমারও আর দাওরায় হাদিস শেষ হয়নি। পড়াশোনা আমি মাদ্রাসায় ঠিকভাবে করতে পারিনি। আমার ছাত্র জীবনে আমি দেখলাম একটা দুষ্ট জিন কীভাবে একটা মানুষের লেখাপড়া এমনকি জীবন ধ্বংস করে দেয়। আল্লাহ যেন এসব জিনকে পরে পরে কঠিন শাস্তি দেয়। ঘটনাটি ভালো লাগলে আপনার চ্যানেলে প্রচার করবেন। আমি পরে বন্ধু আরাফাতের সন্ধান পেয়েছি ফেসবুক থেকে। কোনো এক সময় সে আমাকে রিকোয়েস্ট পাঠায়, আমি অ্যাকসেপ্ট করে পূর্ণ কথাটা আবার জিজ্ঞাসা করি। পরে সে বলে তার আর মাদ্রাসায় লেখাপড়া চালিয়ে যেতে পারেনি, জিনেদের অত্যাচারের কারণে সে মাদ্রাসায় আর পড়তে পারেনি কোনোভাবেই না। কবিরাজ বলে তাকে মাদ্রাসা ছাড়তে হবে, তাহলে জিনও তাকে ছেড়ে দেবে। তারপর অনেক দিন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন থাকার পরে এখন নাকি বাংলা থেকে মেট্রিক পাশ করে এখন একটা ছোটোখাটো চাকরি করতেছে। মানে এটা আমার মনে হলো যে এই বিষয়টা একটু শেয়ার করি যে আপনাদের সাথে, যেহেতু আপনারা এসব বিষয়ে প্রচার করেন সেজন্য আমি এটা বললাম আর কি। সেও অনেকটা দুঃখ প্রকাশ করতেছে যে যদি জিন না ধরতো তাহলে তো সে আমার মতো হাফেজ হয়ে যেত। কিন্তু আমি তাকে বললাম যে আমিও তো আর দাওরে হাদিস শেষ করতে পারিনি, অর্থনৈতিক অবস্থার কারণে আমাকে বিদেশ থেকে আসতে হয়েছে। আশা করি ঘটনাটি আপনার চ্যানেলে প্রচার হবে, আর আমি নিয়মিত আপনার ঘটনাগুলো শুনি। অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাই তানভীর আহমেদকে আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। আশা করি আপনার কিংবা আপনার প্রবাস জীবনে থাকাকালীন কোনো সময়ে যদি অলৌকিক কোনো ঘটনা ঘটে বা আপনার ফ্রেন্ড সার্কেল এরকম অনেক ঘটনা ঘটে থাকে, কিংবা আপনার অতীতে কোনো ঘটনা ঘটেছে বা কারো কাছ থেকে শুনেছেন, সেরকম ঘটনা
যদি সত্যতা পান বা আপনার মনে হয় যে সেটা প্রচারযোগ্য হবে, তাহলে আমাদের কাছে পাঠাতে পারেন। আমরাও সেটাকে বিচার বিশ্লেষণ করে যদি আমাদের মনে হয় যে না ঘটনা সত্য হতে পারে এরকম, তাহলে আমরা প্রচার করব, কোনো সমস্যা নেই। আর আল্লাহর কাছে দোয়া করে আপনার জীবন সুন্দরভাবে অতিবাহিত করেন। আপনারা প্রবাসে আছেন বিদায় আমাদের দেশের অর্থনৈতিক চাকা এখনও সচল আছে। আমি সবসময় প্রবাসী ভাইদের জন্য দোয়া করি। আর লিসেনারগণ, আপনারা আমাদের প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। সবার কাছে প্রবাসী ভাইদের জন্য দোয়া কামনা রইল। আজকের এই এপিসোডটি এখানে শেষ করলাম। নতুন এপিসোড আসতেছে, আরও সুন্দর এপিসোড আসবে। সবাই সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ যারা এখন শুনছেন বা পরে শুনবেন। আল্লাহ হাফেজ।